আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুক্ত কম্পন, পরবশ কম্পন ও অনুনাদের সংজ্ঞা দাও এই প্রশ্নটি। মুক্ত কম্পন বলতে বোঝায় কোনো একটা বস্তুকে যদি আমরা আঘাত করি এবং সে আঘাত করে যদি ছেড়ে দেই, সেক্ষেত্রে সেই বস্তুটা কিন্তু নিজস্ব একটা কম্পনে কাঁপতে থাকে। এটাকেই বলা হয় মুক্ত কম্পন। ঠিক আছে, খুবই সহজ সংজ্ঞা। কোনো একটা বস্তুকে আঘাত করে ছেড়ে দিলে তার একটা নিজস্ব কম্পনে সে হচ্ছে কাঁপতে থাকে। সো কোনো কোনো বস্তুকে কোনো বস্তুকে আঘাত করে ছেড়ে দিলে আঘাত করে ছেড়ে দিলে এটি এটি নিজস্ব কম্পাঙ্কে কাঁপতে থাকে। নিজস্ব কম্পাঙ্কে কম্পাঙ্কে কম্পিত হতে থাকে বা কাঁপতে থাকে, যেটাই বলো। তার মানে তার একটা নিজস্ব একটা পর্যায়কাল আছে আর কি। ঠিক আছে, তার একটা নিজস্ব পর্যায়কাল আছে। নিজস্ব কম্পাঙ্ক থাকা মানে নিজস্ব পর্যায়কাল থাকা। বস্তুর বস্তুর এরূপ কম্পনকে আমরা মুক্ত কম্পন বা 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 স্বাভাবিক কম্পন বলে। এই মুক্ত কম্পনের ইংলিশটা আমি একটু লিখে দিচ্ছি, তাহলে মনে হয় তোমার জন্য বেটার হয়। এটাকে ইংলিশে আমরা বলি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অথবা ফ্রি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ভাইব্রেশন, যেটাই বলো। মেবি ন্যাচারাল ভাইব্রেশন বলাটাই বেশি ভালো, কারণ মুক্ত কম্পাঙ্ক তো বলে নাই, মুক্ত কম্পন, ন্যাচারাল ভাইব্রেশন। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই সংজ্ঞাটা কীভাবে লিখবা। এবং এটা কিন্তু খুব সহজ একটা সংজ্ঞা। যে কোনো বস্তুকে যদি তাকে তুমি আঘাত করো, সেক্ষেত্রে একটা সময় পরে সে তার যে একটা ফ্রিকোয়েন্সি হবে, সেটা তার একটা নিজস্ব একটা ফ্রিকোয়েন্সিতে সে কিন্তু কাঁপে, এবং সেটাই হচ্ছে মুক্ত কম্পন। এরপর আমরা দেখব যে পরবশ কম্পন কাকে বলে। পরবশ কম্পনের ইংলিশটা হচ্ছে ফোর্সড ভাইব্রেশন। ওকে, আর অনুনাদের ইংলিশ হচ্ছে রেজোনেন্স। ওকে, সংজ্ঞা হচ্ছে এটার যে একটি বস্তু অন্য একটি বস্তুর প্রভাবে কম্পিত হলে এর কম্পনকে পরবশ কম্পন বলে। তাহলে এখানে যে জিনিসটা বুঝলা, যে এখানে কিন্তু তোমার নিজের কম্পনে বা স্বাভাবিক কম্পনে সে কিন্তু কাঁপতে পারতেছে না, তার কিন্তু আমরা ফোর্স করতেছি, সেজন্য এটার নাম হচ্ছে ফোর্সড ভাইব্রেশন। ওকে, সো আশা করি বুঝতে পারছো যে কেন এটার এই নামকরণ করা হয়েছে। পরবশ এই কথাটার মানেই তো এরকম, যে পরের কারণে সে বশীভূত হয়েছে এমন কম্পন, সেজন্য এটা হচ্ছে পরবশ কম্পন। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে একটু খেয়াল করো, আমরা একটা এক্সাম্পল নিতে পারতাম। সো আমরা একটু এক্সাম্পল নেই। আমাদের প্রথম যেটা ছিল মুক্ত কম্পন, সেটার এক্সাম্পল হচ্ছে সুরশলাকা। যেমন সুরশলাকার কম্পন হলো সুরশলাকার কম্পন হলো মুক্ত কম্পন। ওকে, সো পরবশ কম্পনেরও একটা এক্সাম্পল আমরা নিই। যেমন একটি সুরশলাকাকে আঘাত করলে একটি সুরশলাকাকে আঘাত করে একটি বায়ুপূর্ণ
নলের মুখে ধরলে নলের বায়ু ও সুরশলাকার প্রভাবে কাঁপতে থাকে। বায়ুর এই কম্পনই হচ্ছে পরবশ কম্পন। কম্পনই হলো পরবশ কম্পন, মানে অন্যের কারণে সে কিন্তু কম্পিত হচ্ছে বায়ু। সো এখানে একটা ব্যাপার, আমি একটু চিত্রকে যদি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। ধরো আমরা একটা সুরশলাকা আঁকলাম। সুরশলাকাগুলো দেখতে অনেকটা এরকম হয়, তোমরা হয়তো কেউ দেখে থাকতে পারো ফিজিক্স ল্যাবে। এবং এই যে জায়গাটা আছে না, এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে হাতুড়ি বা কিছু একটা দিয়ে ধরো বাড়ি দিতেছি, এতে এই সুরশলাকা এভাবে কাঁপে, বুঝছো, ডানে বামে এভাবে কাঁপতে থাকে। এবং এর মধ্যে দিয়ে কাঁপার কারণে একটা শব্দ তৈরি হয়, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি হয়। তো যদি তুমি একটা নল নাও, যেই নলের ভিতরে তোমার বাতাস দ্বারা পূর্ণ, ধরো নলের এই মুখটা সিল্ড করা, হ্যাঁ, এবং বাতাস দ্বারা পূর্ণ, আর সুরশলাকায় কম্পন করে নলের সামনে ধরলা, এতে সুরশলাকার ভিতরে দেখো বাতাসের নলের ভিতরে থেকে যে বায়ু, সেগুলো কিন্তু কাঁপতে থাকে এভাবে, এটা কাঁপতেছে। তো এই কম্পনের কারণে, এই যে কাঁপছে, এই কম্পনের কারণে আমাদের যেটা হয় যে এটার ভিতরে যেই তোমার কম্পনটা, ভাইব্রেশনটা তৈরি হয়, এটাকে আমরা বলতেছি ফোর্স ভাইব্রেশন বা পরবশ কম্পন। তো আশা করি বুঝতে পারতেছো। আর সুরশলাকার নিচের যে কম্পন, সেটা হচ্ছে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা স্বাভাবিক কম্পন। ওকে, সর্বশেষে আমাদের যে টপিক সেটা হচ্ছে অনুনাদ বা রেজোনেন্স। অনুনাদ বা আমরা বলি রেজোনেন্স ইংলিশে, অনুনাদ বা রেজোনেন্স। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক, কোনো বস্তুর যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, নিজস্ব কম্পাঙ্ক বা বা আমরা যেটাকে বলতেছি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যেটা আমরা সবার আগে শিখছিলাম, ওইটা নিজস্ব কম্পাঙ্ক, এই যেটা কারোর নিজস্ব কম্পাঙ্ক বা মুক্ত কম্পাঙ্ক সেটা, এবং বস্তুটির উপর আরোপিত কম্পাঙ্ক, বস্তুটির উপর আরোপিত কম্পাঙ্ক, আরোপিত কম্পাঙ্ক, যেটাকে আমরা বলতেছি মূলত ফোর্সড ভাইব্রেশন। এই দুইটা যদি সমান হয়, কম্পাঙ্ক সমান হলে বস্তুটি সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকে, সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়, এবং এই ধরনের কম্পনই হচ্ছে, এ ধরনের কম্পনকে অনুনাদ বা রেজোনেন্স বলে। অনুনাদ বা রেজোনেন্স বলে। সো আশা করি বুঝতেছো কি বলতেছি। তারপরে একবার জাস্ট একটু বলি, এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে একটা বস্তু কাঁপতেছে, সো এটার কারণে আমরা এখানে একটা ফোর্স ভাইব্রেশন তৈরি করছি। এখন যদি এমনও হইতো যে এই বায়ুর নিজস্ব যে কম্পাঙ্ক, সেটার সাথে এই ফোর্স ভাইব্রেশনটা মিলে গেছে, তখন এই বায়ুগুলো সর্বোচ্চ বিস্তারে কাঁপবে, এটাকে বলে রেজোনেন্স। তোমরা ব্রিজের গল্প শুনছো হয়তো, যে রেজোনেন্সের কারণে সোলজাররা একসাথে ব্রিজে যদি মার্চ করে যায়, তাহলে ব্রিজের নিজের যেই কম্পাঙ্ক, সেটা যদি সামহাও সোলজাররা যেই কম্পাঙ্কটা ব্রিজে দিচ্ছে, সেটা যদি কোনোভাবে ম্যাচ করে, অ্যালাইন্ড করে, তাহলে সর্বোচ্চ পরিমাণ বিস্তারে কাঁপতে থাকবে ব্রিজটা, যেটাকে রেজোনেন্স বলে, এবং যে কারণে ব্রিজ ভেঙে যাওয়ারও সুযোগ থাকে। ঠিক আছে, সেজন্য সোলজাররা নর্মালি ব্রিজের মধ্যে, বিশেষ করে ঝুলন্ত ব্রিজগুলোতে, তারা মার্চ করে যায় না, সেটা নিষিদ্ধ। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। এই ছিল আজকের আলোচনা। আমার যদি পেইড ব্যাচে তোমাকে ভর্তি হতে হয়,
আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 018510124333, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আসসালামু আলাইকুম।